হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আজকে আমরা ক্লাস 12-এর আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা ইকোলজি চ্যাপ্টারতে রয়েছি এবং আমাদের আজকের যে পড়ার বিষয়বস্তু রয়েছে সেটা মিমিক্রি এবং কালারেশন নিয়ে, এবং তার সঙ্গে আরেকটি টপিক আমরা এখানে আলোচনা করব, সেটা হলো পপুলেশন ইন্টারাকশান। কালারেশন বা মিমিক্রি এই জায়গাটা নিয়ে শর্ট টাইপ কোশ্চেন আসে, আর বায়োলজির ক্ষেত্রে শর্ট টাইপ মানে ধরো 2, 1, দুটোকেই যোগ করলে আবার 3 নম্বর হয়ে যায়। তো সেক্ষেত্রে 3 নম্বরের কোশ্চেন যে আসে না একদম তা বলবো না, কালারেশন বা মিমিক্রি দিয়ে 3 নম্বরের কোশ্চেনও চলে আসতে পারে। তবে আমরা খুব বেশি ডিটেলসে দরকার হয় না, নিটের জন্য একটা জায়গায় খুব দরকার হয়, সেটাকেও আমি উল্লেখ করে দেবো। মোটামুটি যা বলছি সেটা ম্যাক্সিমাম করে বলছি, যাতে কম্পিটিটিভ এক্সামগুলো কমপ্লিট হয়ে যায়। দেখো, প্রথমেই একটা জিনিস ভাবতে হবে যে এই যে মিমিক্রি কথাটি রয়েছে, মিমিক্রি কথাটি মানে আমরা জানি যে অনুকরণ করা। তো সেক্ষেত্রে মিমিক এবং মডেল এই দুটো টার্মকেও এর সঙ্গে জেনে রাখতে হবে। মিমিক কি আর মডেল কি? অ্যাকচুয়ালি মিমিক্রি হলো নকল করা। বিভিন্ন জীব, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বিভিন্ন জীব যখন পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করছে তখন তাদের বিভিন্ন রকম লড়াই করতে হচ্ছে। আর এই লড়াইয়ে মেন বিষয়বস্তু কিন্তু খাদ্য বা খাদকের যে সম্পর্ক সেই জায়গা নিয়ে রয়েছে। তো নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের নকল করতে হয়। নিজেকে বাঁচানোর জন্য মানে সেটা কোনো খাদ্য সংগ্রহের জন্য হতে পারে অথবা নিজের প্রোটেকশনের জন্য হতে পারে। তাহলে খাদ্য সংগ্রহটাও যেমন নিজের বাঁচার তাগিদা, তেমন প্রোটেকশনটাও তার নিজের বাঁচার তাগিদা। তো যে কোনো রকমভাবেই হোক, যদি কখনো কেউ অন্য কোনো কিছুকে, অন্য কোনো জীবকে হতে পারে, অন্য কোনো বস্তুকে হতে পারে, অন্য কোনো রঙকে হতে পারে, যখন নকল করে তখন সেই ঘটনার নাম মিমিক্রি। কালারেশন একটা নির্দিষ্ট কালার তৈরি করে নেওয়ার ঘটনা। কালারেশন হলো একটি নির্দিষ্ট কালার তৈরি করে। মিমিক্রি সেটা রং হতে পারে, মানে কালারেশন এক ধরনের মিমিক্রি। তাহলে কালারেশন হতে পারে যেখানে রং তৈরির মাধ্যমে শুধুমাত্র রংটার পরিবর্তন করে নিচ্ছে, গাছের রং যা আছে তার সঙ্গে মিলিয়ে নিল, ব্যাস প্রোটেকশন হয়ে গেল। তো এটা হলো কালারেশন। আর মিমিক্রি যেখানে রঙের সঙ্গে সঙ্গে তাদের গঠন হতে পারে, কারোর সঙ্গে গঠনে হুবহু মিল আছে, এরকম যে কোনো কিছু হতে পারে। সেটা গঠন হতে পারে, শেপ হতে পারে, সাইজ হতে পারে, কালার হতে পারে, যে কোনো কিছুকে আমরা কিন্তু তখন মিমিক্রি বলবো। এবার যে নকল করছে তাকে মিমিক বলা হয়, আর যাকে নকল করছে তাকে মডেল বলা হয়। মডেল মানে যাকে দেখে নকল করবে সেটা হলো মডেল। তাহলে মডেলকে নকল করে মিমিক করছে, যা করছে তার নাম মিমিক্রি। এখন 3 রকমের মিমিক্রি রয়েছে মেনলি। একটা রয়েছে প্রোটেক্টিভ মিমিক্রি, একটা রয়েছে অ্যাগ্রেসিভ মিমিক্রি, একটা কনসিয়াস মিমিক্রি। মানে প্রোটেক্টিভ টার্ম শুনেই বুঝতে পারছো যে যখন নিজের প্রোটেকশনের জন্য মিমিক্রি করে তখন তাকে বলা হয় প্রোটেক্টিভ মিমিক্রি। নিজেরকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য যখন মিমিক্রি করছে প্রোটেকশনের জন্য, তখন প্রোটেক্টিভ মিমিক্রি। এখন 2 রকমের হচ্ছে কনসিলিং মিমিক্রি এবং ওয়ার্নিং মিমিক্রি। কনসিলিং মিমিক্রি হলো যখন সেক্ষেত্রে দেখা যায় যে, তো এখানে কি হয়, এখানে যখন নকল করছে তখন নকলটা হয়ে যাচ্ছে কোনো একটা বস্তুকে ধরে, মানে কোনো একটি উদ্ভিদ হতে পারে, প্রাণী তো হয়ই হয়, উদ্ভিদও হতে পারে। যখন অন্য কোনো একটা বস্তুকে নকল করে নিচ্ছে তখন সেটা হচ্ছে কনসিলিং মিমিক্রি। আর ওয়ার্নিংয়ে যেটা রয়েছে, ওয়ার্নিং মানে হলো যে এখানে নকল করছে এমন কোনো কিছুকে যেটা কিন্তু নিজেও কোনো কিছু শিকার হয়। প্রোটেক্টিভ মিমিক্রি মেন বিষয়বস্তু নিজের প্রোটেকশনের জন্য মিমিক্রি করছে। এখন প্রথম যে অপশনটা বলছি এটা জেনারেলি কোনো বস্তুর সঙ্গে নিজেকে মিলিয়ে দেয় আর কি, সেটা হলো কনসিলিং মিমিক্রি। আর যখন সেটা ওয়ার্নিং হচ্ছে তখন সেটা অন্য কোনো জীবের সঙ্গে নিজেকে মিলিয়ে দিচ্ছে, তখন সেটা ওয়ার্নিং মিমিক্রি হচ্ছে। ওয়ার্নিং মিমিক্রির ক্ষেত্রে বেটেসিয়ান আর মুলেরিয়ান এই দুটো জায়গা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটো মিমিক্রি কী ধরনের?
যখন মিমিক্রি হচ্ছে এরকম যে এমন একটা জীবকে ধরে মিমিক্রি করছে, যে মিমিক্রিটা করছে মানে যে মিমিক সে কিন্তু ধরো খাদ্য গ্রহণযোগ্য, মানুষ খেতে পছন্দ করে এবং তার কোনো প্রোটেক্টিভ মেজার মানে কোনো প্রোটেকশন সে দিতে পারে না, অথচ সে খাদ্যের দিক দিয়ে অনেক চাহিদা আছে, তার ডিমান্ড আছে, তাহলে যে কোনো কেউ তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নেবে। সে কি করলো, এমন একটা জিনিসকে মডেল বানালো, মানে এমন একটি প্রাণীর সে নকল করলো যে প্রাণীটিকে কেউ খায় না অথচ তাকে সবাই ভয় পায়। এরকম যদি হয় তখন তাকে বলা হচ্ছে বেটেসিয়ান মিমিক্রি। তাহলে সেই প্রাণীটি যে নকল করছে সে খাদ্য গ্রহণযোগ্য বা লোকের কাছে আকর্ষণীয়, লোক মানে যে কোনো কারোর কাছে আর কি আকর্ষণীয়, প্লাস তার কোনো প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা নাই। উল্টো দিকে যেখানে যাকে নকল করছে তাকে কিন্তু সহজেই খাদ্য হিসাবে কেউ গ্রহণ করে না এবং তার ক্ষেত্রে অনেক প্রোটেকশন করার মতো ক্ষমতা রয়েছে, ভয় খায়, তো তাকে নকল করে নিল। ফলে এখানে এটা বেটেসিয়ান মিমিক্রি, মানে সেক্ষেত্রে যে নকল করলো সে বেঁচে গেল, আর যেখানে নকল করছে সে তো এমনি বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। মুলেরিয়ানের ক্ষেত্রে কি হয়, এখানে একে অপরের নকল করে, এখানে বিষয়টা একে অপরের নকল করে। তো কি জন্য, কারণ হলো দুজন দু জায়গায় ধরো আলাদা আলাদাভাবে আছে, দুজন দুটো আলাদা আলাদা পরিবেশের মধ্যে আছে, দুজনই কোনো না কোনো ভয়ের সম্মুখীন, দুজনেই কোনো না কোনো সমস্যাতে আছে আর কি। তো সেই জায়গায় কি করছে, তারা একে অপরের নকল করছে। একজন যে নকল করছে সে অ্যাকচুয়ালি ওই জায়গায়, মানে যাকে নকল করছে সে সেফ ওখানে। সাপোজ আমি বলছি এটা একটা জায়গা, এটা একটা জায়গা আর এটা একটা জায়গা, এখানে এ যে আছে সে সুরক্ষিত না, এখানে বি যে আছে সে সুরক্ষিত না, কিন্তু যদি এ কে বি নকল করে আর বি কে এ নকল করে তাহলে দুটো জায়গায় দুজন সুরক্ষিত। এমন যদি হয় তখন সেটা মুলেরিয়ান মিমিক্রি। আশা করি বুঝতে পারছো যে কি বলছি। এবার দেখো এখানে এর পরের যেটা রয়েছে সেটা হলো অ্যাগ্রেসিভ মিমিক্রি, আক্রমণাত্মক। প্রথমটা হলো প্রোটেকশন, যে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য এসব করছিল, আর দ্বিতীয়টা হলো যে নিজেই কোনো জায়গায় অ্যাটাক করবে, তখন সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ। এবার অ্যাগ্রেসিভের ক্ষেত্রেও দুটো ভাগ রয়েছে। কীরকম, সেটা হলো এমন যদি হয় যে ওই আবারও কোনো বস্তুকে, যেমন এখানে রয়েছে আর কি, কোনো বস্তুকে এমন নকল করে চুপচাপ বসে আছে যে ওত পেতে বসে আছে আর কি, যে যেখানে শিকার আছে সেখানে এমন নিজের সঙ্গে মিলিয়ে দিয়েছে যে কিছু বুঝতেই পারছে না যে শিকারী প্রাণীটি ওখানে আছে। তো বুঝতে না পারার জন্য তখন তার শিকারকে আক্রমণ করতে পারে। ধরো ধরো সাপোজ একটা মাকড়সা, সেই মাকড়সাটা এমনভাবে নিজেকে গাছের রঙের সঙ্গে মিশিয়ে রেখেছে যেখানে কোনো পোকামাকড় ওখানে খুব সহজেই গাছে এমনি ঘোরাঘুরি করতে এসছে, সে বুঝতেই পারে নাই, সে গাছের পাতা ভেবেছে আর সেখানেই মাকড়সাটি বসে আছে, সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দিল। এই ধরনের মিমিক্রি যখন করবে তখন সেটা কনসিলিং অ্যাগ্রেসিভ মিমিক্রি বলা হয়। আর অ্যালিউডিং মিমিক্রি হলো যে যখন কেউ একজন নিজেকে এমন কোনো খাদ্যবস্তু বা এমন কোনো অ্যাট্রাকটিভ লুকস নিয়ে আসে যেটা অন্যরা আকৃষ্ট হয়ে পড়ে, এখানে নিজেকে এমনভাবে চেঞ্জ করে যে যাতে অনেকেই এসে সেখানে বসতে চায় বা কাছাকাছি আসতে চায়, এরকমের কোনো অ্যাট্রাকটিভ লুকস এনেছে। অথবা যেহেতু মিমিক্রির কথা বলা হচ্ছে তাহলে কালারেশন হতে পারে, শেপ সাইজ সবই হতে পারে, মানে এমন রকমের সে মিমিক্রি করেছে, এমন জিনিসের মিমিক্রি করেছে যে যাকে সবাই পছন্দ করে। হয়তো একটা রসালো ফলের একটা পাতার মতো করে তাকে মিমিক্রি করেছে, সে নিজেকে মিমিক্রি করেছে। এখন সেই পাতায় হয়তো অনেকেই আকৃষ্ট হয়, এসে বসে, তো সেই রকম ভেবেই এসে বসতে আছে আর মারা যাবে। তো এই ধরনের সবগুলোই অ্যাগ্রেসিভ বলা হচ্ছে, কারণ আগেরটা ছিল জেনারেলি শিকার যারা, আর এখানে যারা শিকারী সেই হিসাবে হচ্ছে। তো এই ধরনের মিমিক্রিও কিন্তু দেখা যায়। আরেকটি মিমিক্রি এখানে রয়েছে যেটা জেনারেলি আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়, সেটা হলো যে কখনো কখনো দেখা যায় যে
কোনো একটি উদ্ভিদ বা প্রাণী সচেতনভাবেই সে অন্য কোনো আরেকজনকে নকল করছে এবং প্রয়োজন বোধে যখন ইচ্ছা নকল করতে পারে বা যখন ইচ্ছা আগের কালারে ফিরে চলে আসতে পারে। যেমন এটি রং পরিবর্তনের যে আমরা ঘটনা দেখি, সবসময় ওই রকমের জায়গায় থাকে না, কখনো কখনো নিজেকে চেঞ্জ করে নিজেকে ওই জায়গাতে আনে, আবার কখনো কখনো ফিরে চলে যায়। এই ধরনের যদি মিমিক্রি হয় তখন তাকে কনসিভাস মিমিক্রি বলা হয়। তো এই 3 ধরনের মিমিক্রি আমাদের এখানে রয়েছে। পাশাপাশি রয়েছে কালারেশন, সেটা মিমিক্রির একটা ভাগ বলতে পারো। সেখানে জাস্ট এখানে যা বলছিলাম সেই ব্যাপারগুলোই এখানে আছে। এখানেও দেখুন কাউন্সিলিং এবং ওয়ার্ডিং দুটো রয়েছে, ওখানেও সেম ব্যাপারই রয়েছে। এখানে গঠন হতে পারে, আকার হতে পারে, আকৃতি হতে পারে, যে কোনো কিছুর পরিবর্তন বা যে কোনো কিছু নকল করা, পরিবর্তন মানে এখানে সব নকল করা, সেটা মিমিক্রি হয়। আর ওখানে যদি শুধু কালারেরই নকল করে তখন সেটা কালারেশনের ভাগে হয়। এইটুকু পার্থক্য। এবার সেটা এখানে যদি কোনো বস্তু সাপেক্ষে তার পরিবর্তনটা করে বা সেই রকমের কালার নিয়ে আসে তখন সেটা কনসিলিং। আর যদি অপর কোনো প্রাণীকে কালার করতে নিয়ে আসে, মানে অপর কোনো প্রাণীর কালার হিসাবে নিজেকে কালার করে নেয় আর কি, তখন সেটা ওয়ার্নিং। তো এই ভাগগুলো আমাদের ক্ষেত্রে রয়েছে মিমিক্রি এবং কালারেশনে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা হলো মিমিক্রি কী 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, একটি উদাহরণ সহকারে বুঝিয়ে দাও, অথবা বললো বর্জর, বেটেসিয়ান আর মোলাডিয়ান এই মিমিক্রির তুলনামূলক আলোচনা করো। এ ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো পপুলেশন ইন্টারাকশন। দেখো আগে আমরা যেখানে মিমিক্রি বা কালারেশন নিয়ে আলোচনা করছিলাম সেটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও পপুলেশন ইন্টারাকশন সব সময়ের জন্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার জন্য থাকবে। দেখো এখানে আমরা টোটাল 7টা ইন্টারাকশনকে লিখেছি। প্রথমে কি বিষয় সেটা বলি। পপুলেশনের মানে আমরা জানি, পপুলেশন মানে কোনো একটি নির্দিষ্ট জায়গায়, কোনো একটি নির্দিষ্ট সময়ে, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির যে সংখ্যা তাকে বলা হয় পপুলেশন। তো সেটা পপুলেশন মানে শুধু মানুষ না, যে কোনো কাউরই হতে পারে। তার মানে কোনো একটি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রজাতি, তাদের সংখ্যা হলো পপুলেশন। এবার একটা জায়গায়, একটা কমিউনিটিতে যখন বিভিন্ন ধরনের পপুলেশন এক জায়গায় রয়েছে তখন সেই পপুলেশনটা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে, আর সেই ইন্টারাকশনের কথাই এখানে কিন্তু বলা আছে পপুলেশন ইন্টারাকশনে। তার মানে এক জায়গায় যখন বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে তখন একজন অপরজনের সঙ্গে ইন্টারাক্ট করছে বিভিন্নভাবে, আর সেই ইন্টারাকশনের বিষয়ই আমাদের এখানে বলা আছে। যে জায়গাগুলো আমরা একদম শুধুমাত্র +-0 এসব দিয়ে লিখেছি সেই বিষয়গুলোই সবচেয়ে ভালো বোঝার জিনিস, সেগুলোই বুঝতে হবে। বাকি উদাহরণ সহযোগে আমরা বুঝবো অবশ্যই। এখানে উদাহরণগুলো আমি আর এঁকে বা লিখে আমি টাইম নষ্ট করিনি। দেখো একটা জায়গাতে বিভিন্ন প্রজাতির জীব রয়েছে এবং তাদের মধ্যে ইন্টারাকশন। কী ধরনের ইন্টারাকশন হতে পারে? 1 নম্বরে দেওয়া আছে কম্পিটিশন মানে প্রতিযোগিতা। আমরা জানি, দেখো যখন আমরা নিজেদের মধ্যে নিজেরা কম্পিটিশন করব তখন জেনারেলি আমরা ভাবি যে আমরা কম্পিটিশন করতে গেলে লাভবান হব, কিন্তু এখানে কম্পিটিশন মানে অবশ্যই দুটোতেই মাইনাস দেওয়া আছে। মানে যদি দুটো প্রজাতির এগেনস্টে সব কিছুই ধরা হয় এ এবং বি, তাহলে এখানে প্রথম যে ইন্টারাকশন চলছে কম্পিটিশন, তাতে দুজনাই ক্ষতির সম্মুখীন হবে। কীরকম আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, একদম অন্য, একদম তার সঙ্গে পরীক্ষায় লেখা যাবে না। সেটা হলো ধরো পাশাপাশি দুটো মিষ্টির দোকান নিজেদের মধ্যে কম্পিটিশন করছে। ধরো কম্পিটিশনটা ভালোর না হয়ে খারাপের হতে পারে, যে কে কার ক্ষতি করবে তার কম্পিটিশন চলছে আর কি। হ্যাঁ, মানে একজন দুটোরই হতে পারে, যে কোয়ালিটি বাড়িয়ে কম্পিটিশন করতে পারে, যে 5 টাকা সাইজের যত বড় রসগোল্লা দিচ্ছে ও 5 টাকা তার থেকে বড় রসগোল্লা দিচ্ছে, তার দেখে এ আবার রসগোল্লা বানালো তার থেকে বড়। কিন্তু এরকম করে তো দীর্ঘদিন চলতে পারে না, কত বড় করবে, এটা সবারই লাভ ক্ষতির ব্যাপার আছে। তো সুতরাং নেগেটিভে রান করতে শুরু করলো, মানে নেগেটিভে ভাবতে শুরু করলো যে ওর বদনাম কী করে করা যায়, তাহলে ওর দোকানের নাম কমে যাবে। এইভাবে ভাবতে হবে কম্পিটিশনটা। যখন আমরা আমাদের প্রকৃতিতে যখন এই কম্পিটিশনের কথা আলোচনা করব না, তখন যারা নিজেদের মধ্যে কম্পিটিশন করছে তারা দুজনেই ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমরা বুঝবো কোথা থেকে? সেটা আমরা বুঝবো ডারউইনের কথা থেকে।
ডারউইনের কথাকে খুব ভালো করে বুঝতে পারবো, কারণ আমরা সেখানে বলেছিলাম যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, না স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাহলে সেখানে ইন্টারস্পেসিফিক এরকমের সব ছিল। তাহলে নিজেদের মধ্যেও কিন্তু সংগ্রামে লিপ্ত হতে হয়েছিল, হতে হয় খাবারের জন্য, হতে পারে বাসস্থানের জন্য। তাহলে খাদ্য অথবা বাসস্থান যে কোনো কিছুর জন্য তারা কিন্তু একে অপরের সঙ্গে কম্পিটিশনে নামতে পারে। আর সেক্ষেত্রে সব সময় কিন্তু হ্যাঁ কম্পিটিশনে জিততে পারে একজন, কিন্তু সেই যে লাভবান হলো এমন বলা যাবে না, দুজনেই দুজনের ক্ষতি করে তারপরে কম্পিটিশনে আসতে হয়েছে। সেই জন্য সেই জন্য এখানে কম্পিটিশন সবসময় নেগেটিভ হবে, দুটো নেগেটিভই হবে কম্পিটিশনের ক্ষেত্রে, নেগেটিভ মানে এ এবং বি যদি দুটো প্রজাতি হয় তাহলে সেক্ষেত্রে দুজনেই হবে নেগেটিভ। এরপর রয়েছে সিম্বায়োসিসের গল্প আমরা প্রত্যেকেই জানি যে সিম্বায়োসিসের ক্ষেত্রে মিথজীবীয় সম্পর্কে বলা হয় সিম্বায়োসিস। তো সেক্ষেত্রে কি হয়, একটা জীব অপর আরেকটি জীবের সঙ্গে সহাবস্থানে আসে, একই সঙ্গে থাকে এবং একে অপরকে কিছু দেয় কিছু নেয়, এইভাবে তাদের মধ্যে একটা ইন্টারাকশন গড়ে ওঠে, সেটাকে আমরা সিম্বায়োসিস বলি। আমরা ঠিক এর সঙ্গেই প্রোটো কোঅপারেশন বলে আরেকটি ঘটনা এখানে দেখছি, যেখানে প্লাস প্লাস লেখা আছে। তাহলে পার্থক্য কী সেটা আমরা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করব, যে দুটোতেই তো প্লাস প্লাস লেখা আছে, তাহলে পার্থক্যটা কোথায়। দেখো এখানে সিম্বায়োসিসে আমরা প্রচুর উদাহরণ অলরেডি পড়ে এসেছি, যেমন আমরা মাইকোরাইজার উদাহরণ পড়ে এসেছি, মাইকোরাইজার উদাহরণ আমরা পড়েছি, যেখানে অ্যাঞ্জিওস্পার্মের যে রুট রয়েছে সেই রুটের সঙ্গে ফাঙ্গাইয়ের রিলেশনশিপ আমরা পড়েছিলাম, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। ফাঙ্গাই খাবার তৈরি করতে পারে না, সেই জন্য খাবার দাবার এর কাছ থেকে নিতে হয়, আর এ খনিজ লবণ এবং জল এদেরকে অ্যাবজর্ব করে দেয়, সেই গল্প এখানে দুজনেই দুজনের সঙ্গে লাভবান একটা সম্পর্ক রয়েছে। এখানে আমরা লাইকেনের গল্প শুনি বহু আগে থেকেই, সেটা হলো অ্যালগির সঙ্গে ফাঙ্গাইয়ের রিলেশনশিপ, একই ধরনের ব্যাপার। সেটা হলো অ্যালগি খাবার তৈরি করতে পারে, ফাঙ্গাই খাবার তৈরি করতে পারে না, আর ফাঙ্গাই প্রচুর গ্রো করতে পারে, প্রচুর অ্যাবজর্ব করতে পারে, তাহলে ওখানে খাবার নিয়ে লাইকেনকে অ্যালগিকে দেয়, অ্যালগি খাবার তৈরি করে, দুজনেই সহাবস্থানে অবস্থান করছে। মানে হলো যে এখানে মাইকোরাইজা বলতে এর আর এর অ্যাসোসিয়েশন, কখনো এমন করতে পারবে না যে ওখান থেকে আলাদা করে নিয়ে চলে এলাম ফাঙ্গাইকে, অ্যাঞ্জিওস্পার্মের রুট থেকে ফাঙ্গাইকে টেনে খুলে নিয়ে পালিয়ে এলাম, এটা করা যাবে না। মানে কি, করতেই পারবে না, খুঁজেই পাবে না কোথায় আলাদা করে আছে। লাইকেনও একই গল্প, যেখানে অ্যাসোসিয়েশন সেখানে তুমি অ্যালগি এবং ফাঙ্গাইকে আলাদা করে খুঁজে পাবে না, দুজন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে লাইকেন। তবে এমন নয় যে আলাদা করা যাবে না, যদি প্রাণীর ক্ষেত্রে বলি আর যদি বলি আলাদা করা যাবে না, এমন নয় ব্যাপারটা। বিষয় হলো যে এখানে সেই স্থানে বসবাস করতে হবে, এটাই হলো প্রধান শর্ত। এখানেও গল্প একই, দুজনেই লাভবান হয়, কিন্তু একসঙ্গে থাকার গল্প এখানে নাই। যেমন প্রোটো কোঅপারেশনে দেখো বলছি, ধরো একটা গরুর গায়ে প্রচুর মানে ওই পোকা হয়েছে, এটুলি টাইপের যে পোকাগুলো হয় সেগুলো হয়েছে, একটা কাক এসে বসে বসে ঠুকরে খাচ্ছে, কাটলাম, দুজনেরই লাভ। তাহলে গরুটাও ওর হাত থেকে মুক্তি পাচ্ছে, কারণ পোকাগুলো প্রচুর রক্ত খেয়ে নিচ্ছে, তাহলে কাকটাও ওখানে খাবার পাচ্ছে, আর গরুটাও দেখছে ঠিক আছে চল খেয়েই তো নিচ্ছে, অসুবিধা তো কিছু নেই। তাহলে কিন্তু কাকটা কি গরুর সঙ্গে কাকটা কি গরুর সঙ্গে একসঙ্গে টাই আপ মানে বন্ডিং করে রেখেছে নাকি? কাক আলাদা গরু আলাদা, কাকে খাওয়া গেলে কাক উড়ে পালাবে। কিন্তু লাইকেনে এই গল্প না, অ্যালগির কাজ শেষ হয়ে গেলো ফাঙ্গাইয়ের কাছ থেকে পালিয়ে গেল, বা ফাঙ্গাইয়ের কাজ শেষ হয়ে গেলে অ্যালগির কাছ থেকে পালিয়ে গেল, এমন গল্প নয়। তারা একসঙ্গে অবস্থান করছে এবং একটা স্ট্রাকচারের নাম দিয়েছে। যদি এরকম হয় তখন সেটাকে আমরা সিম্বায়োসিস বলছি। আর প্রচুর উদাহরণ অলরেডি আমরা পড়ে ফেলেছি, যেমন ধরো সায়ানোব্যাকটেরিয়ার সঙ্গে অ্যাজোলার সম্পর্ক, অ্যালগি মানে নস্টক অ্যানাবিনার সঙ্গে অ্যাজোলার সম্পর্ক আমরা পড়েছিলাম নাইট্রোজেন ফিক্সেশনের জন্য। রাইজোবিয়াম মূলের নডিউল ফর্মেশন করেছিল, একই গল্প পড়েছিলাম বায়ো ফার্টিলাইজারের সময়। তাহলে এই প্রচুর উদাহরণ রয়েছে যারা কিন্তু এই ধরনের আরও রয়েছে, যেমন স্পঞ্জ বা নিডারিয়ার বিভিন্ন মেম্বার রয়েছে যাদের বডির ভিতরে বিভিন্ন ধরনের ক্লোরেল্লা টাইপের অ্যালগি ভিতরে গ্রো করে দিয়ে। তাহলে একটা প্রাণীর দেহের ভিতরে ক্লোরেল্লা গ্রো করছে
এবার গ্রো করার জন্য কি করছে, ক্লোরেলা হিউজ রেটে ফটোসিনথেসিস করতে পারে। তাহলে সে ফটোসিনথেসিস করে তাকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, তাকে খাবার সাপ্লাই দেয়নি, তাকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে রেডিমেড, আর ওর বডির ভিতরে থাকতে পেরেছে, এটাই ওর সুবিধা। তাহলে একটা ধরো আমি কথাই বলছি, স্পঞ্জটা ধরো এরকম একটা স্পঞ্জ, সেই স্পঞ্জের ভিতরে অ্যালগিগুলো গ্রো করা আছে। এবার অ্যালগি এখানে যতটা সানলাইট পড়ছে সেখান থেকে ফটোসিনথেসিস করছে এবং তারপরে অক্সিজেন রিলিজ করছে, সেই অক্সিজেনে নিয়ে নিচ্ছে, এ তো প্রাণী। আর সেই হিসাবে একে সুরক্ষিত করে রেখেছে, এর ভেতরে সুন্দরভাবে সুরক্ষিত আছে, কোথাও নষ্ট হয়ে যাচ্ছে না। এই ধরনের যে রিলেশনশিপগুলো পড়ছি আমরা সেখানে সিম্বায়োসিসের কথা বলছি, মিথজীবীয় সম্পর্কের কথা বলছি। এরপরে আমরা দেখব প্যারাসাইটিজম, পরজীবিতা। দেখো এখানে আছে প্লাস মাইনাস পরজীবিতার গল্প আমরা জানি যে পরজীবী কখন বলবো, যখন অন্য কাউরির বডিতে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, সেটা টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে, কারণ সেখানে অন্ত এবং বহি দুটো অপশান দেখি আমরা। মানে দেহের ভিতরেও অবস্থান করছে কৃমিদের মতো, দেহের ভিতরে অবস্থান করছে এমনও হতে পারে, অথবা উকুনের মতো মাথাতে রয়েছে এমনও হতে পারে। তার মানে দেহের ভিতরে দেহের বাইরে দুটোই হতে পারে। এবং সেক্ষেত্রে শর্ত এরকম যে অপর কোনো প্রজাতি, কারণ সেটাও আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে সেম প্রজাতির মধ্যে কখনো প্যারাসাইট হতে পারে না। তাহলে মানুষ কখনো মানুষের প্যারাসাইট হতে পারে না, মশা কখনো মশার প্যারাসাইট হতে পারে না। এটা শর্ত যে প্যারাসাইট হতে গেলে আলাদা প্রজাতি হতেই হবে। তাহলে একটা প্রজাতি যখন অন্য কোনো প্রজাতির দেহে অবস্থান করছে, যার দেহে অবস্থান করছে তাকে হোস্ট বলা হচ্ছে, আর যে অবস্থান করছে তাকে তো প্যারাসাইটই বলা হচ্ছে। ঘটনার নাম প্যারাসাইটিজম। তা যে অবস্থান করছে সে প্যারাসাইট, যার বডিতে থাকছে সে হোস্ট। তাহলে হোস্টের বডিতে থাকছে, তার দেহ থেকে খাবার নিচ্ছে, তার দেহে থাকছে, আবার তার ক্ষতিও করছে। তাহলে যেখানে খায়, যেখানেই পড়ে, সব কিছু করে, সেখানে আবার ক্ষতিও করে। যদি এমন হয় তখন সেই উদাহরণ অবশ্যই আমরা প্যারাসাইটিজম হিসেবে পড়ব। তার মানে এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একই জায়গায় থাকার গল্প রয়েছে, মিথজীবীয় সম্পর্কে একই জায়গায় থেকে দুজন দুজনের উপকার করছিল। এখানে একই জায়গায় থেকে একজনের ক্ষতি হচ্ছে, অন্যজনের লাভ হচ্ছে। ঠিক 7 নম্বরে আমরা এরকমই একটি প্লাস মাইনাসের সম্পর্ক দেখছি। এখানে গল্প কি? এখানে খাদ্য খাদকের গল্প। এখানে পরজীবিতার গল্প নাই। প্লাস মাইনাস, একজনের লাভ হয়েছে, একজনের ক্ষতি হয়েছে। এখানে দেহে অবস্থান করতে হচ্ছিল, ক্ষতি করতে হচ্ছিল। এখানে দেহে অবস্থান করার দরকার নাই। বাঘ হরিণকে খেয়ে নিল, হরিণের ক্ষতি হলো, বাঘের লাভ হলো, প্রিডেশন। একটা কৃমি মানুষের পেটে বাসা বেঁধেছে, মানুষের কাছ থেকে খাবার খাচ্ছে, অ্যাসোসিয়েশনের ব্যাপার আছে। তাহলে কৃমিটা মানুষের মধ্যে রয়েছে, বাইরেও থাকতে পারে, উকুনও থাকতে পারে, সেই জায়গায় অবস্থান করে তার ক্ষতি করছে। আর এখানে ক্ষতিটা আলাদা করা, একসঙ্গে অবস্থান করছে না। ঠিক যেমন করে আমরা সিম্বায়োসিসের সঙ্গে প্রোটো কোঅপারেশনের গল্প শুনলাম, এখানে একসঙ্গে থাকার গল্প, এখানেও একসঙ্গে থাকার গল্প, দুটোতেই একসঙ্গে না থাকার গল্প। গুলিয়ে ফেললে হবে না, এই 7টা জিনিস মাথার মধ্যে ঢুকে নিতে হবে। প্রত্যেকটা লেভেলের জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 12-এর জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন জেনপার বা নিট সব পরীক্ষার জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা আরেকটি জিনিস দেখছি, যেখানে বলা হচ্ছে কমেন্সালিজম, যেখানে বলা হচ্ছে +0। একজনের লাভ হচ্ছে, ওই জন্য কিছু এসে যায় না। একজনের লাভ হয়, অন্যজনের কিছু এসে যায় না। তাহলে সেক্ষেত্রে লাভ করাই ভালো অন্যজনের। মানে কি দেখো, বিষয় হলো এখানে যে এর উদাহরণ হিসাবে আমরা দিতে পারি, ধরো হাঙর মাছ যখন জলের মধ্যে খাবার খাচ্ছে, তাহলে সেই খাবারের উচ্ছিষ্ট অংশ কিন্তু প্রচুর থাকে। কিছু কিছু চোষক মাছ রয়েছে যারা ওই হাঙরের পাশাপাশি ঘুরে বেড়ায়। হাঙর যখন মাছটা খাচ্ছে, যা টুকরা টাকরা এদিক ওদিক পড়ছে, সেটা পাশাপাশি ঘুরতে ঘুরতে ওটা খেয়ে নিচ্ছে। তাহলে এখানে একজনের লাভ হলো, ওই মাছগুলো লাভ হলো, কিন্তু এর কোনো কিছু এসে গেল না, হাঙরের কিছু এসে যায় না, কারণ ওই উচ্ছিষ্ট অংশগুলো পাশের জন খেলে খেতে পারে, আর না হলে জলেই পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে যে সম্পর্ক, সেটাকে কমেন্সালিজম বলা হয়।
ঠিক তার উল্টো একটি গল্প এখানে রয়েছে, অ্যামেনসেলিজম, যেখানে অন্যজনের কিছু হয় না ঠিক আছে, কিন্তু আরেকজনের ক্ষতি হয়ে যায়। কীরকম? যেমন ধরো পেনিসিলিয়াম যখন গ্রো করেছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেট্রি ডিশে, তখন বারে বারেই ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছিল। তাতে পেনিসিলিয়ামের কোনো লাভ হয়নি, কিন্তু মাঝখান থেকে ব্যাকটেরিয়াগুলো মরে গেল। তাহলে এটাও পপুলেশন ইন্টারাকশন। তাহলে এখানে পেনিসিলিয়ামের কোনো কিছু আসে যায় না, তাদের জিরো, কিন্তু যে ব্যাকটেরিয়াগুলো ওখানে গ্রো করছিল তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হলো, তারা মারা গেল। আর এই ধরনের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে প্রোটো কোঅপারেশন। তাহলে এই ধরনের উদাহরণগুলো আমাদের জন্য বরাবরই ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে মেন বিষয় সেটা হলো পপুলেশন ইন্টারাকশানে এই প্লাস মাইনাস, প্লাস জিরো, মাইনাস মাইনাস এই সময়ের গল্পগুলো মনে রাখতে হয়, পাশাপাশি প্রত্যেকটার অন্ততপক্ষে একটা করে উদাহরণ মনে রাখতে হয় যদি এইচএস লেভেলে বলি। কিন্তু যদি নিট বা এগ্রিকালচার লেভেলে বলি তাহলে বলবো যে কোনো উদাহরণ পপুলেশন ইন্টারাকশনে ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। তোমাকে হয়তো উদাহরণ দিল, বললো নিচে ওই উপরের ঘটনাটি কিসের উদাহরণ, তার মানে সেখানে বিভিন্ন ধরনের উদাহরণ, আশেপাশে যা পাই সব ওই খেয়ে নেওয়ার মতো আর কি, যা পাবো তাই পড়ে নিতে হবে। কারণ সেক্ষেত্রে অনেক অপশন এখানে রয়েছে যেখানে যে কোনো উদাহরণ দিয়ে তোমাকে চাইতেই পারে যে সেখানে কোন তথ্যটি সঠিক হবে। তো এই জায়গাগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। পপুলেশন ইন্টারাকশনে এই মূল বিষয়বস্তু এগুলোই। এবার এর সঙ্গে আমাদের বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া রয়েছে, যার মধ্যে কিছু উদাহরণ তো আমরা আলোচনা করলাম, মেন উদাহরণ যেগুলো, আর সঙ্গে যে সমস্ত উদাহরণ আছে তোমরা অবশ্যই যে কোনো বইয়ে পাবে। বিভিন্ন বই থেকে, একাধিক বই থেকে তোমরা সেই উদাহরণগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা বসো। এই মোটামুটি এই ভিডিওর বিষয়বস্তু। আর একটি মাত্র ভিডিও হবে এই চ্যাপ্টার থেকে যেখানে পপুলেশন বায়োলজি নিয়ে আলোচনা করা হবে। সেখানেও অন্ততপক্ষে দুটো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেটা দুটো বা তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো পরীক্ষাতে পড়ে। তো এই মোটামুটি বিষয়বস্তু। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।